টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, একটা যে ডাউনওয়ার্ড স্পাইরাল চলছে তার মাঝখানে যারা বিনিয়োগকারীদের মধ্যে মৌলভিত্তি অনুসরণ করেন তাদের পোর্টফোলিওর অবস্থাও খারাপ। আবার একদল বাজারের যে গতি প্রকৃতি দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, যেহেতু এখানে শর্ট সাইডে ট্রেড করা যায় না, তাদের পোর্টফোলিওর অবস্থাও খারাপ। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রথম চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান জনাব আশিকুর রহমান খান। তিনি সিআইও ক্যান্ডেলস্টোন ইনভেস্টমেন্ট পার্টনার্স। বিভিন্ন সময়ে কিন্তু বাজারের যে টার্ন অ্যারাউন্ড পয়েন্টগুলোতে যথারীতি সব বিনিয়োগকারীদের মতো তিনিও আশায় বুক বেঁধেছিলেন যে এখান থেকে একটা হয়তো ঊর্ধ্বমুখী যাত্রার সূচনা হবে। আসলে এটি হয়ে ওঠেনি কখনো সেই দীর্ঘ 1-1.5 দশকে। আমরা তার কাছ থেকে শুনি এখনকার বাজার প্রেক্ষাপটে তিনি কি ভাবছেন, কিভাবে তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তিনি সাজাচ্ছেন। আশিক ভাই, স্বাগতম। জি, আসসালামু আলাইকুম বাবু ভাই এবং যারা টিভিএস এর দর্শক সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। তো যে কথাটি বললেন যে ধাপে ধাপে নিউ লো স্পাইরাল, এটা আসলে খুবই সত্যি কথা। আমরা আসলে যারা পুঁজিবাজারে চাকরি করি এবং নিজস্ব কিছু বিনিয়োগ ব্যবস্থাপনা করি, সেখানে আসলে আশা ছাড়া তো আসলে উপায় নেই। হ্যাঁ, যে কোনো বাজারের যে কোনো পরিস্থিতিতে আমাদের আসলে প্রত্যাশাটা রাখতেই হয়। তো প্রত্যাশা অনুযায়ী হয়তো সবসময়ই আমাদের যে রেজাল্ট আমরা পাই তা না, কিন্তু এখনো আশা করছি, কারণ আশা না করলে তো আসলে হবে না। অপটিমিস্টিক আপনাকে হতে হবে, আদারওয়াইজ তো আপনি পজিশন হোল্ড করতে পারবেন না। রাইট। তো এখন আমি জাস্ট কয়েকটা কথা বলবো টেকনিক্যালি, প্রথমে বলে নিই, তারপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা জবাব দেবো ইনশাআল্লাহ। তো আমাদের বাজারের যে সার্বিক পর্যালোচনা যদি আমরা করি, ইন্ডেক্স নিয়ে যদি বলি আর কি, ইন্ডেক্সটা আসলে আপনার পোস্ট কোভিড একটা লো হয়েছিল, আপনাদের মনে আছে হয়তো, এটা 3500 অ্যারাউন্ড। হ্যাঁ, 3500 অ্যারাউন্ড। তো তারও আগে আপনার 2010-এর ধসের পরে আপনার 2012-তে একটা লো হয়েছিল। তো এই যে মানে এক্সেসিভ যে ডাউনওয়ার্ড যে প্রেশারগুলো ছিল মার্কেটে, ওই সব পয়েন্টকে কনসিডারেশন করলে কিন্তু আপনার হচ্ছে যে আমাদের বাজারের এখন যে অবস্থায় আছে, হ্যাঁ, এটা সহসাই আপনার হলো যে খুব যে বেশি এক্সপেকটেশন করা যাচ্ছে তা না। তবে ঠিক এই কয়েকটা মাস আগে যখন আমাদের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং বাজারে বেশ প্রবৃদ্ধি অর্জন করেছিল উইদিন 2-3 উইকসের মধ্যে, তখন কিন্তু আমাদের এক্সপেকটেশনটা ছিল যে অনেক বেশি বলতে এটাই যে মার্কেট হয়তো আর লোয়ার লো ক্রিয়েট করবে না, এটা যে মার্কেট হয়তো একটা সার্টেন লেভেলে হয়তো 5500 থেকে 800-র মধ্যে হয়তো রেঞ্জ বাউন্ড করবে, ওখানে গিয়ে আপনার হলো যে একটু কনসোলিডেট করবে, হয়তো এর মধ্যে কিছু ফান্ডামেন্টাল শিফট আসবে, এর মধ্যে হয়তো ইন্টারেস্ট রেট হয়তো একটু কমবে। এইসব অনেকগুলো অ্যাজাম্পশনের উপরে আসলে ছিল যে বাজার নিয়ে হয়তো আমাদের একটা ভালো প্রত্যাশা ছিল। কিন্তু ইভেনচুয়ালি যেটা দেখা গেল যে আসলে ওই সেরকমটা হয়নি। তো না হওয়ার পেছনে যে প্রথম যে যুক্তিটা ছিল সেটা হলো যে অনেকেই বলে বা অনেকে হয়তো একমত হবে যে কোথায় যেন একটা সিঙ্ক অভাব ছিল বাজারে, বিশেষ করে আমাদের নীতি নির্ধারণী যে বডিগুলো আছে, বিএসইসি এবং হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপরে আমরা যারা বিনিয়োগকারী আছি বা অন্যান্য সবার মধ্যেই। তো ওই 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 সিঙ্কের অভাব বা ওই একটা সংখ্যা থেকে বাজার আস্তে আস্তে কারেকশন হওয়া শুরু করে, এবং কারেকশন হওয়ার একটা পর্যায়ে এখন তো আমরা জানি এটা তো 5000-এর নিচে নেমে গেছে, প্রায় 4800 লেভেলে এখন আছে। 800-র নিচে, 800 ক্রস করতে স্ট্রাগল করছে আসলে। জি স্ট্রাগল করছে। তো এই জায়গাটা থেকে আসলে এইখানে আমাদের কি মানে বিশ্লেষণ, এখানে বিশ্লেষণটা হচ্ছে যে আসলে মানুষের আপনার হচ্ছে যে ফ্রাস্ট্রেশন সেলসটা এখনো চলতেছে। আপনি যদি টার্নওভারের দিকে তাকান দেখবেন যে টার্নওভার অনেক কম। হ্যাঁ, সেটা হয়তো 300 কোটি অ্যারাউন্ড ধরেন অন অ্যান এভারেজ হচ্ছে। তো এটা কিন্তু খুবই কম টার্নওভার, এবং এখানেও যেহেতু প্রাইস পড়ে যাচ্ছে তার মানে কিছু কিছু সেল প্রেশার কিন্তু এখনও আছে। যারা ডিস্ট্রেস সেলার, যারা হয়তো তাদের শেষ টাকাটুকু হয়তো মার্কেটে রাখতে চাচ্ছে না এরকম, অথবা ইনফ্লেশনারি যে চাপটা এখন আছে
যাদের কাছে যা ছিল, ইভেন দো অনেক লস হয়ে গেছে, তারপরেও তারা পোর্টফোলিও থেকে টাকা বের করে অন্যত্র হয়তো কিছু একটা করার চেষ্টা করছে, এরকম হতে পারে। তো এই প্রেশারটা এখনো যে চলে গিয়েছে তা না। আমাদের একটা এক্সপেকটেশন যেটা বললাম, যে আমরা সবসময় বাজারের আপনার সাথে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছে সবাই ভালো প্রত্যাশা করি, এখনো আমরা ভালো প্রত্যাশা করি যে এখান থেকে হয়তো 100-200 পয়েন্ট বা 200-300 পয়েন্ট হয়তো একটু আপসাইড হয়তো থাকতে পারে, কিন্তু এটা ফর সার্টেনলি বলা যাচ্ছে না যে আপসাইডটা হবেই, কারণ ডিস্ট্রেস সেল এখনো চলতেছে। স্পেশালি কিছু কিছু বড় লার্জ ক্যাপ কোম্পানিগুলো যদি আমরা দেখি, যে বিশেষ করে ব্যাট বেশি, হ্যাঁ, এটার একটু ওয়েট বেশি ইন্ডেক্সে, তো এই কোম্পানিটা স্টিল গোয়িং ডাউন। তো এর মধ্যে ইন্টারনাল কিছু প্রবলেম আছে, যেমন আপনার হয়তো সেল, ওদের লেবার আনরেস্ট কিছু বিষয় আছে, আর্নিংসটাও একটু কমেছে। সব কিছু মিলে আরও কিছু কিছু ভালো ভালো শেয়ার আছে যেগুলো আসলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছে না। তো স্কোয়ার ফার্মার মতো যদি কোম্পানির কথাও চিন্তা করি, তারাও কিন্তু প্রাইস ধরে রাখতে পারছে না, একটু একটু পড়ছে। তো সেই জায়গাটা থেকে আমাদের হয়তো একটা আপসাইড আছে, কিন্তু এইখানে সার্বিক পর্যালোচনা করলে যে আমাদের যে কনটেক্সটটা এখন আমাদের তৈরি হয়েছে, যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের যারা বিনিয়োগকারী ভাইরা আছেন বা আমাদের মতো কর্মজীবী যারা আছেন, তাদের মধ্যে যে সার্বিক একটা আপনার কি বলে একটা হতাশা, হ্যাঁ, একটা হতাশা বিরাজ করছে। এই হতাশাটা থেকে যেটা হবে কি, যে কেউ হয়তো ডেলিভারিটলি বাই করতে যদি না আসে, হ্যাঁ, তাহলে কিন্তু মার্কেট কিন্তু লোয়ার লো ক্রিয়েট করতে পারে। যেটা আমাদের এর আগের বার আমার মনে আছে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তখন আমরা বলছিলাম যে হয়তো 4700 নিচে মার্কেট যাবে না, বিকজ এটা ওয়াজ সাপোজ টু বি দ্য লোয়ার লো, কিন্তু বেসড অন দ্য কারেন্ট সিনারিও, হ্যাঁ, এটা আসলে বলাটা একটু ডিফিকাল্ট। কারণ এমনি রাজনৈতিক পরিস্থিতিও যদি বিবেচনায় আনেন, হ্যাঁ, সবার মধ্যে একটা অনিশ্চয়তা বিরাজ করছে, প্রচুর আনসার্টেনিটি, রাইট। হ্যাঁ, তো এই অনিশ্চয়তার মধ্যে আসলে টেকনিক্যালি একটু আপসাইড হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু এটা আসলে কতটুকু ফ্রুটফুল হবে, হ্যাঁ, এটা আসলে বলাটা একটু দূর। তো এখনকার এই প্রেক্ষাপটে যে মানে টু বি অর নট টু বি, টার্ন অ্যারাউন্ড অর লোয়ার লো, তো যদি লোয়ার লো হয় এক্ষেত্রে যারা এক্সিস্টিং ইনভেস্টর্স তাদের কি করণীয়, আর যারা আপনার ফ্রেশ ফান্ড নিয়ে ওয়েট করছেন তাদের জন্য কি করণীয়? যথাযথ প্রশ্ন বাবু ভাই। তো এইখানে আসলে যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যারা এমনি টেকনিক্যালি বাজার বিশ্লেষণ করি, আমাদের একটা টার্ম আমরা সবসময় ব্যবহার করি, এটা হচ্ছে যে আপনার বুলিশ হেডিং বলি, বুল হেড। হ্যাঁ, তো বুল হেডটা সবসময়ই আপনার নিচের দিকে যায়। হ্যাঁ, হয়তো ফর এ শর্ট ব্রিফ অফ টাইম আপনার হচ্ছে যে ওই বাজারটা হয়তো অতি দ্রুত গতিতে নিচের দিকে পড়ে যাবে, তারপরে হয়তো বাজারটা ভালো হয়। আবার আরেকটা ওইটার অপোজিটটা হচ্ছে আপনার হচ্ছে যে বিয়ার হেডিং, যেটা আসলে মার্কেট খুব দ্রুত গতিতে উপরে উঠে যায়, আবার আস্তে আস্তে পড়ে যায় তার পরবর্তীতে। এখন যদি কোনো কারণে মার্কেট পড়ে যায় এই লেভেল থেকে, তাহলে এটা আমাদেরকে আসলে আমার যেটা মনে হচ্ছে যে এটাকে আপনার হচ্ছে যে বুল হেডিং হিসেবে চিন্তা করতে হবে। হ্যাঁ, কারণ ওই একটু আগে যেটা বললাম, যে আমাদের যদি রেফারেন্স পয়েন্ট সেই 12 সালের লো এবং পোস্ট কোভিড লো যদি হয়, তার মানে এখান থেকে যদি মার্কেট কোনো কারণে পড়ে যায়, তার মানে হচ্ছে যে আমরা হয়তো ওই সব লোয়ের রেফারেন্সে কোনো একটা টেকনিক্যাল পয়েন্টে যাব, যেখান থেকে আসলে ওই মার্কেট হয়তো খুব কুইকলি আবার ঘুরে দাঁড়াবে। তো সেইটা আসলে একটা বিয়ারিশ হিসেবে চিন্তা না করে, তার মানে কি যে 3500 অ্যারাউন্ড একটা ট্রিপল বটম, এটা পসিবল? 3500 বলবো না, এটা আসলে একদম ওইভাবে অ্যাঙ্করিং করাটা আমাদের জন্য ঠিক হবে না। তবে আমার মনে হয় যে এটা যেহেতু ইন্ডেক্সে ওয়েট বেড়েছে, আগে যেটা 3500 ছিল, তার পরবর্তীতে যেটা আপনার হচ্ছে যে হয়তো 4200 ছিল, ইন্ডেক্সে কিন্তু ওভারঅল ওয়েট বেড়েছে, মানে অনেক নতুন নতুন কোম্পানি গত কয়েক বছর অ্যাড হয়েছে। সো আগের রেফারেন্স লেভেলটা হয়তো পুরোপুরি ওইখানে যাবে না, বাট ক্লোজ টু দ্যাট আর কি, ধরেন হয়তো 4200-4300 বা বিলো 4500 যদি ওইভাবে বলি, সেটাও কিন্তু আসলে একটা সিগনিফিক্যান্ট লো। হ্যাঁ, তো ওইসব পয়েন্টগুলো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটা আপনার বুল হেডিংয়ের একটা সুযোগ তৈরি করে দিবে, যেখানে আসলে যারাই কিনবে দে উইল গেট গুড পে অফ, এটা আমার কাছে মনে হয়। তার মানে হচ্ছে যারা এখন কোন শেয়ার কিনবেন বলে ভাবছেন, তারা তখন অপরচুনিটি কাজে লাগাবেন। হ্যাঁ, এখনো যে কেনার মতো শেয়ার নাই তা না, এখনো যারা ভালো ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন তারাও ভালো বেনিফিট পাবেন আমাদের যেটা মনে হয়। কারণ হয়তো নিয়ার টার্মে পেতে পারেন বা নাও পেতে পারেন, কিন্তু ইন দ্য লং রানে তো ডেফিনেটলি এই পরিস্থিতির অবশ্যই একদিন পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে হয়তো তাদের রিটার্ন অনেক ভালো হবে।
স্পেশালি যেমন আমি যদি এইভাবে চিন্তা করি যে এখন ধরেন যে যদি স্পেসিফিক শেয়ার স্পেসিফিক বলা ঠিক না, তারপরেও কিছু কিছু ব্যাংক, যেসব ব্যাংক আপনার ভালো ডিভিডেন্ড দিতে পারছে, হ্যাঁ, মানে অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট যে গাইডলাইন্স বাংলাদেশ ব্যাংকের ডিভিডেন্ড পলিসিতে করেছে, ওটা অনুসারে ওই সকল ব্যাংকগুলোর ডিভিডেন্ডগুলো কিন্তু একসময়, কারণ এখন কিন্তু মার্কেট ইলিকুইড, হ্যাঁ, মার্কেটে কিন্তু লিকুইডিটি কম, সো যখনই মার্কেটে লিকুইডিটি বাড়বে তখন কিন্তু এই ডিভিডেন্ডগুলো ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনি যে বোনাস ডিভিডেন্ডটা পেয়েছেন অথবা যে ক্যাশ ডিভিডেন্ডটা এখন পাবেন, হ্যাঁ, ওই ডিভিডেন্ডগুলো কিন্তু আলটিমেটলি মার্কেটে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা একটা গেইন হবে তখন, এরকম করে ভাবা যেতে পারে। তারপরে অন্যান্য সেক্টরের মধ্যে স্পেশালি আমি যদি বলি যে আপনার ফার্মাসিউটিক্যালস সেক্টরে বেশ কিছু কোম্পানি এখনও অনেক আন্ডারভ্যালুড, হ্যাঁ, অনেক আন্ডারভ্যালুড। তো ওগুলো যারা গ্র্যাজুয়ালি কিনবেন একটু একটু করে, হ্যাঁ, তাদেরও ভালো একটা পে অফ হওয়ার সম্ভাবনা আছে হয়তো। এটা তো এরকম অপরচুনিটি সবসময় থাকবে, অপরচুনিটি তো থাকবেই, এটাই নিয়ম ক্যাপিটাল মার্কেটে। ট্রেডিং পার্টে আসি, আচ্ছা, যে হ্যাঁ। আপনার নিয়ন্ত্রক সংস্থা নতুন সেট আপ দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন রকমের রিফর্মের কাজ, মেনলি টাস্ক ফোর্স বেসড আপনার যে রেকমেন্ডেশন অ্যান্ড এগুলো হচ্ছে। তো ট্রেডিংকে লিবারেট করা, যেটা আমাদের এখানে আমরা অনেক আলোচনাও করেছি যে ট্রেডিংটাকে আসলে এখানে একটা এভেল ধরা হয়, যে সব সমস্যার মূল কারণ হচ্ছে স্পেকুলেশন অ্যান্ড ট্রেডিং। ইনফ্যাক্ট যে ম্যানিপুলেশন পার্টটা ট্রেডিংকে গুলিয়ে ফেলা হয়। তো ট্রেডিং লিবারেশনের কাজ কতটা এগোচ্ছে আমাদের স্টক মার্কেটে? এইটা আসলে ওই আমি সবসময় বরাবরই বলি যে এই সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং বা ভলিউম বা টার্ন ওভার যেভাবেই আমরা বলি না কেন, এটা হচ্ছে লাইক হার্ট আর কি, হ্যাঁ। তো এখানে আপনার এই হার্ট যত বেশি পাম্প করবে, যত ভালো পাম্প করবে, তত আর কি টোটাল আপনার ক্যাপিটাল মার্কেট ভালো বিহেভ করবে। তো এখানে সেটেলমেন্ট সাইকেল কমানোর একটা বিষয় ছিল, যে বিষয়টা নিয়ে এখন কাজ চলতেছে। যদি সেটেলমেন্ট সাইকেলটা কমে যায় এটা আমাদের জন্য ভালো হবে, কারণ তখন স্পেকুলেশনগুলো আপনার অনেক যৌক্তিক হবে, হ্যাঁ। এটা একটা আরেকটা হলো যে অনেকেই বলে যে আমাদের ইনফ্যাক্ট যে এই গ্রুপ ওয়াইজ যে সেক্টর ক্লাসিফিকেশন, এ গ্রুপ বা বি বা জেড, হ্যাঁ, এই ধরনের এগুলো থাকতে পারে, বাট এগুলোর জন্য যে আপনার আপনি যদি এইভাবে চিন্তা করেন যে একটা কোম্পানি হয়তো জেড গ্রুপ, হ্যাঁ, তো ডিভিডেন্ড না দেওয়ার কারণে যদি হয় একটা জেড গ্রুপ হতে হয়, যদি এটাই হয়, তো এইটা কোনো লজিকের মধ্যে পড়ে না, হ্যাঁ। যে ডিভিডেন্ড না দেওয়ার কারণে বা ডিভিডেন্ড একটা সে ডিক্লেয়ার করে না দেওয়ার কারণে সেটার জন্য পেনাল্টি হতে পারে, হ্যাঁ। বাট গ্রুপ চেঞ্জ করবেন, গ্রুপ চেঞ্জ করলে কি হচ্ছে যে তার মানে হচ্ছে যে আমাদের দেশে এমনিই পোর লিকুইডিটি, তার মধ্যেও আপনি সেটেলমেন্ট সাইকেল বাড়িয়ে দিয়ে আরও লিকুইডিটি কমানোর ব্যবস্থা করে দিচ্ছেন। তো এটা তো ইটস নট ফেয়ার পলিসি, তাই না? তো এই জায়গাটা। আর কমিশনের কথা যদি বলেন, আমাদের কমিশন নিয়ে নতুন কমিশন যেটা হয়েছে, অনেক বেশি এক্সপেকটেশন ছিল। তো সবারই কম বেশি উইকনেস বা স্ট্রেংথ থাকে, তো উনি ওনার জায়গাটা থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, আমি বলবো ওগুলো ভালোই করেছেন, হ্যাঁ। স্পেশালি আপনারা অনেককে ফাইন করেছেন। এখন ফাইন করে আসলে দুষ্ট লোকের চরিত্র বলানো যায় না, এটা যেমন সত্য কথা, কিন্তু ফাইন না করলেও আবার আপনার এক্সাম্পল ক্রিয়েট করা যায় না। তো সেই জায়গাটা থেকে উনি হয়তো ওনার যৌক্তিক কাজটা করেছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে এখানে আমাদের যেটা যে রিফর্মের যে বিশেষ করে আইপিও বিষয়টা আছে, এখানে উনি আমাদের যে এখন যে প্রেসক্রাইব যে পলিসিটা আছে, তো ওটা যদি হয় খারাপ না, ইনফ্যাক্ট আপনার ওখানে বেশ কিছু পরিবর্তন এসেছে যেটা আসলে মার্কেটের জন্য ভালো হবে, বিশেষ করে সরকারি কোম্পানির এনলিস্টমেন্ট। অনেকে হয়তো আর্গু করে যে এই সরকারি কোম্পানি তো আমাদের অনেকগুলো আছে, ওগুলো তো আসলে তেমন কিছু হয়নি, কিন্তু তারপরেও আমাদের ধরেন যে এই কিছু কিছু এত মানে খারাপ কোম্পানি লিস্টেড হয়েছে, তার চাইতে সরকারি কোম্পানি যেগুলো এখন বন্ধ আর কি, ইনফ্যাক্ট তো সরকারি কোম্পানিগুলোর অ্যাটলিস্ট তো বেচা কিনি আছে, সেলস আছে ওদের, হ্যাঁ। হয়তো গভর্নেন্স ভালো না থাকার কারণে আপনার আর্নিংস নিয়ে প্রবলেম আছে, কিন্তু অ্যাটলিস্ট দে হ্যাভ বিজনেস। তো এগুলো লিস্ট হলে ভালো। আর আপনার এখন মানুষকে অ্যাট্রাক্ট করতে হলে এছাড়া উপায় নেই, মানুষ কিন্তু পুঁজিবাজারে সবাই একই কথা বলছে, এই বছরটা হ্যাঁ। হয়তো আইপিও ছাড়াই শেষ হয়ে যাবে যদি হ্যাঁ। কোনো আশু ব্যবস্থা গ্রহণ করা না হয়। হ্যাঁ, আইপিও আমার মনে হয় আইপিও আসা উচিত, আইপিওটা কখনোই বন্ধ করা উচিত না। আরেকটা হলো যে আইপিওতে ইনস্টিটিউশনাল কোটা নিয়ে, যেটা এখন আমি কিছুদিন আগে দেখলাম যে এখানে ইনস্টিটিউশনাল কোটা একটু কমানো হয়েছে। এটা আসলে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল যারা আছে বা ক্ষুদ্র বিনিয়োগকারী, যে যদি এভাবে চিন্তা করি, তাহলে তাদের স্টেকটা যেমন ইম্পর্টেন্ট, একই সাথে কিন্তু যারা আপনার কর্পোরেট ইনভেস্টার্স এবং
যারা ইন্টারমিডিয়ারিজ, হ্যাঁ, এদের কিন্তু আপনাকে দেখতে হবে, বেশ সিরিয়াসলি দেখতে হবে। কারণ হচ্ছে যে জিনিসটা এরকম যে আমাদের দেশে যারা যেমন অনেকে আছে এসএমই নিয়ে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, অনেক বেশি অপটিমিস্টিক এসএমই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা বড় কর্পোরেশন যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারে, হ্যাঁ, এরকম কিন্তু লক্ষ লক্ষ লোকের চাকরি বা কর্ম ব্যবস্থা কিন্তু শুধুমাত্র এসএমইর দিকে তাকালে হবে না। আর একজন দোকানদারকে নিশ্চয়ই আমরা একজন উদ্যোক্তা হিসেবে বলতে পারি না, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তো ওই প্রত্যেকের রোল আলাদা, রাইট। তো একইভাবে ওরকম আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ডেফিনেটলি তাদের একটা ইম্পর্টেন্স আছে, কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে হয়তো একটা ইনস্টিটিউশন হয়তো লক্ষ লক্ষ মানে ক্ষুদ্র বিনিয়োগকারীর সমান রোল প্লে করে বাজার, মানে মার্কেটের যে ভারসাম্য তৈরি করতে। সেইখানে অবশ্যই যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, স্পেশালি মার্চেন্ট ব্যাংকস, প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংকের অবস্থা এখন খারাপ, এদের নিজেদের বুকের অবস্থা খারাপ, তারপরে ওভারঅল এদের যে আপনার যে কস্ট স্ট্রাকচার, হ্যাঁ, তো সব কিছু মিলিয়েই এদেরকে বাঁচাতে হবে। এদেরকে 1-2 বছর আর কি একটু এই ধরনের কোটা বৃদ্ধি করে এদেরকে একটু আপনার ক্যাপিটাল, অনেকের ক্যাপিটাল শর্টফল আছে, ক্যাপিটাল মানে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো এরা যাতে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে আপনার হলো যে এরা হয়তো 10 জন বা 20 জন বা 1000 বিনিয়োগকারী সমান মার্কেটের ওজন উপকারী হবে। এবার আসি যে একটা দোলাচলের মধ্যে আসলে ঘুরছে আপনার ফোরকাস্ট, যে হয়তো আপসাইডে যদি কয়েকশো পয়েন্ট থাকে, ডাউন সাইডেও সিমিলার আছে। সো ইটস নট এ কি বলে যে লুক্রেটিভ বেট টেকনিক্যালি। যে যদি আমি কনক্লুড করি যে এক্ষেত্রে 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড আপনি এখন কিভাবে অ্যালোকেট করবেন? এটা অবশ্য খুব কঠিন প্রশ্ন করছেন, এই জন্য যে আসলে সত্য কথা বলাটা সব জায়গায় সমীচীন কিনা। না, নিশ্চয়ই সত্যই বলতে হবে। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে যদি বলেন, তো এখনো আমার কাছে যদি টাকা থাকে এই পরিমাণ লিকুইড ক্যাশ, তাহলে আমি বলবো যে আসলে আপনার ট্রেজারি বন্ডটাই এখনো আপনার হচ্ছে যে ওই সবচাইতে বেস্ট ইনভেস্টমেন্ট চয়েস। কত পার্সেন্ট অফ দ্য ফান্ড? এটা অ্যাটলিস্ট তো 50% অফ দ্য ফান্ড। হ্যাঁ, কেন নয়, যে আপনার আমাদের এখন তো ইল বোধ হয় 11.5 থেকে 11.5 তো ধরলাম 11.5 ধরেন বন্ডগুলোতে আছে প্রত্যেকটাই, মানে যেগুলো আছে 5 ইয়ার্স থেকে শুরু করে 10-20। তো এখন এটা একটা রূঢ় বাস্তবতা, রূঢ় সত্য কথা যেটা আপনাকে এখন বলবো, যে আমাদের পুঁজিবাজারে আপনার হচ্ছে যে আমাদের যে এই যদি আমরা ইন্ডেক্স দিয়ে ক্যালকুলেশন করি যে আমাদের এখানে রিটার্ন কত ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স বা ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স, এটা কিন্তু সিএজিআর করলে দেখা যায় যে এটা আপনার হয়তো মার্জিনালি পজিটিভ অথবা নেগেটিভ। বুঝছেন? তো এটার সাথে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট যদি করি, তাহলে আসলে ক্যাপিটাল মার্কেটে কোনো রিটার্নই হয়নি। আমরা হয়তো 2-3টা বুল ট্রেন্ড পেয়েছিলাম, ধরেন 17তে একটা পেয়েছিলাম, পোস্ট কোভিড একটা খুব শর্ট র্যালি পেয়েছিলাম, কিন্তু সেই 2010-এর ধসের পরে আপনার হলো যে এখন পর্যন্ত আসলে সিগনিফিকেন্ট ক্যাপিটাল মার্কেটে আসলে আমরা কেউ কিছু পাইনি। হ্যাঁ, তো সেই জায়গাটার থেকে অবশ্যই তাহলে এই 12% ইল্ড, হ্যাঁ, এখানে যদি আপনি ধরেন আমাদের দেশের যে বাস্তবতা, সেখানে 6-7% ইনফ্লেশন এভারেজ ধরলেও আপনার 2-3% কিন্তু আপনার হচ্ছে যে আপনার রিয়েল ইনকাম হচ্ছে। আপনি পার্সোনালি তো আশিক ভাই, যে আপনি পার্সোনালি যে একটা বুল মার্কেট, নিশ্চয়ই বুল মার্কেট হওয়ার জন্য যে পরিমাণ যে এলিমেন্টগুলো দরকার ছিল, ভালো কোম্পানির লিস্টিং, ইনভেস্টর সৃষ্টি, তারপরে এক্সিস্টিং ইনভেস্টরদের আপনার যে স্ট্রেনথেনিং, কোনোটাই হয়নি, উল্টো আসলে সবকিছু নেগেটিভ ট্রেন্ডেই গিয়েছে। তার মাঝখানে গভর্নেন্সের যে অবস্থা গেছে ওভারঅল মার্কেটের, সেটি আমরা নাই বলি। যে কবে নাগাদ কেউ 27 ভাবেন, কেউ 25 ভাবছিলেন যে একটা 3 ইয়ার্সে একটা বুল রান, নেক্সট বুল রানটা কবে আসতে পারে আপনার এক্সপেকটেশন? আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হলো যে ওই এখন যে রাজনৈতিক একটু অস্থিতিশীলতা বা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, এটার একটা সুরাহা হতে হবে আর কি। মানে আমার মনে হয় যে এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনারা যদি খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট একটু কমেছে, এটা হয়তো লেস দেন 10%-এ আসতে হবে। হ্যাঁ, মানে 91 ডেজের ট্রেজারি বিলের ইল যদি দেখেন, তাহলে দেখবেন যে এটা এখন 10-এর উপরে আছে। তো এটা 10-এর নিচে যদি যখন নামবে, এবং হচ্ছে যে যদি আমরা দেখি যে আমাদের ওভারঅল রাজনৈতিক
সিনারিওটা চেঞ্জ হচ্ছে বলতে কি আমাদের হয়তো যদি কোনো মানে Elected government. ইলেক্টেড গভর্নমেন্ট আসে বা আসার প্রক্রিয়া শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো যে মার্কেটটা ইজিলি টার্ন অ্যারাউন্ড করবে, এবং এবার টার্ন অ্যারাউন্ড করলে ইট উইল লাস্ট ফর 2-3 ইয়ার্স। কারণ আমাদের যেটা বলি যে ওই যেহেতু গত 3-4 বছর ধরে মার্কেট খারাপ, সো এটার ইকুইভ্যালেন্ট অথবা হাফ অফ দ্য টাইমও যদি হয় তাও অ্যাটলিস্ট 2 বছর 2.5 বছরের জন্য মার্কেট ভালো হওয়া উচিত। ঠিক আছে, এটা আমার মনে হয়। এটা তো আমরা সেটার প্রত্যাশা করি অবশ্যই। আর ইকুইটি পোর্টফোলিওটা মেরামত করবেন কবে এবং কিভাবে? ইকুইটি পোর্টফোলিও মেরামতের মধ্যে আমাদের কাছে যেটা কিছু তো আপনাকে কিছু আমার যেটা মনে হয় যে কিছু স্টকে হয়তোবা আপনাকে হিট নিতে হবে বা লস রিয়েলাইজ করতে হবে, যেগুলোর আসলে কোনো ফিউচার নাই। আপনি স্পেকুলেশনের জন্য কিনছিলেন বাট আপনি আটকে গেছেন, এখন কিছু করার নেই। এটা আপনার যদিও খারাপ শোনা যায়, কিন্তু এটা আপনার ওই অনেকটা জোয়ার মতো আপনার, কারণ এটা স্পেকুলেটিভ ট্রেড ছিল, স্পেকুলেশনে আটকে গেছেন আপনি, স্টক ধরে রাখার মতো না। তবে ধরে রাখার মতো যে কোম্পানিগুলো আছে, স্পেশালি আমি নামই বলি, ধরেন আমি যদি আজকে ধরেন মানে বেসড অন দ্য বিকাশের যে গ্রোথ এখন আমরা দেখতে পারতেছি, এবং ওর আরেকজন রাইভাল যেটা নগদের যে উইকনেস, হ্যাঁ সব কিছু মিলে, তো এই ব্যাংকটার হয়তো আমার কাছে মনে হয় যে এটা বেস্ট ভালো একটা ব্যাংক, যেটা হয়তো হোল্ড করা যায়, যেটা আমাদেরকে পে অফ করবে নেক্সট 2-3 ইয়ার্স যথেষ্ট পরিমাণে। তারপরে কিছু কিছু ব্যাংক আছে যেগুলোতে আপনার বিদেশি বিনিয়োগকারী আছে, তার মধ্যে সিটি ব্যাংক হতে পারে, বা এরকম যদি আমরা খুঁজে নেই তাহলে বুঝতে পারবো আর কি। তো এগুলোতে ইনভেস্ট করা যেতে পারে। তো আপনি যেটা বললেন যে আমি যদি কিভাবে পোর্টফোলিও মেরামত করি, আমি হয়তো এগুলোতে ইনভেস্ট করব। আর ফার্মাসিউটিক্যালস কোম্পানির মধ্যে আপনার হচ্ছে যে কিছু কিছু কোম্পানি, যেমন আমি আমাদের ওটা আমি দেখতে হবে অবশ্য, আমি না একমি ল্যাবরেটরিজ, ওদের কিন্তু একটা এপিআই একটা ইনভেস্টমেন্ট ছিল, এপিআই পার্ক। তো ওইটার কি অবস্থা এখন? ওটা যদি এমন হয় যে এটা হয়তো মানে নিয়ার টার্মে অপারেশনে যাবে, তাহলে হয়তো ওদেরও একটা সিগনিফিক্যান্ট আপনার হচ্ছে যে আর্নিংস গ্রোথ হবে ওখান থেকে, অথবা ওদের ডেট একটু বেশি, আমি যতটুকু জানতাম। তো ওটা হয়তো আস্তে আস্তে কমে যাবে। তো স্কোয়ার ফার্মা তো বরাবরই ভালো ডেট ফ্রি কোম্পানি, হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো একটা স্টক, কিন্তু আমরা কেউ কিনতে চাই না বিকজ রিটার্ন নেই, কিন্তু এখন যে ইল্ড আছে আমার মনে হয় যে ইটস এ গুড বাই। হ্যাঁ, তো এরকম পাওয়ার সেক্টরের মধ্যে আমাদের আসলে ওই বেশ কিছু কোম্পানি আছে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এদের ইল্ড অনেক ভালো, প্রাইস 8-9% করে ইল্ড আছে। তো ক্যাপিটাল গ্রোথ খুব একটা হয় না গত লাস্ট কয়েক বছর ধরে, কিন্তু আপনার হলো যে অনেকেই অ্যাভয়েড করে এই কোম্পানিগুলো বিকজ ওদের যে এফডিআর ওগুলোর কোয়ালিটি নিয়ে অনেকের ইয়ে আছে, শঙ্কা আছে। কিন্তু কিন্তু আপনি যদি আমরা যদি একটু অল্টারনেটিভ চিন্তা করি, যে আমাদের যেহেতু এখন বর্তমান আপনার যে এই অর্থ উপদেষ্টা, উনি তো আমাদেরকে বলেছেন যে কোনো ব্যাংক আসলে বন্ধ হবে না, দরকার হয় সরকার টেক ওভার করবে। তো সেই অর্থে চিন্তা করলে আবার ওইসব কোম্পানির যে আপনার এফডিআর গুলো আছে বিভিন্ন ব্যাংকে, উইক ব্যাংক যেগুলো আছে, ওগুলো কিন্তু আসলে খুব যে বেশি আনসিকিউর তা না। তো সেই অর্থে দেয়ার গুড ইনভেস্টমেন্ট আমার মনে হয়। তো এরকম আসলে অনেকগুলো বলে তো শেষ করা যাবে না। তো এই হচ্ছে আমার ওপিনিয়ন ছিল। ইলেকশনের তফসিলের সাথে আপনি ট্যাগ করছেন যে ইনভেস্টরদের অপটিমিজমের সাইকেলকে। এটার মেইন কারণ হচ্ছে যে আমরা আসলে বর্তমান কমিশন নিয়ে অনেকেই সন্তুষ্ট না। এই কমিশন অনেক ভালো কাজ করতেছে, কিন্তু সন্তুষ্টির জায়গাটা অন্য জায়গা থেকে আসে, যে কারণেই হোক সন্তুষ্ট না। তো এটা ইলেকশন এর দিকে গেলে হয়তো সেটা হয়তো পরিবর্তন হওয়ার একটা আপনার প্রত্যাশা জাগবে, এটা হয়তো মার্কেটে পজিটিভ একটা ইম্প্যাক্ট করতে পারে। এটা তো হয় না যে অনেকের ভালো কাজ থাকা সত্ত্বেও আপনি হয়তো তাকে পছন্দ করছেন না, এখন বিনিয়োগকারীরা পছন্দ করছে না, এটা বোঝা যাচ্ছে। তো এটা একটা। আর 2 নাম্বারটা হতেছে যে আপনি হচ্ছে যে এখন যে এই মানে মধ্যবর্তী অবস্থায়, আগে আমার মনে আছে আমরা লাস্টবার যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম যে এই সময় কিন্তু আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট অনেক কমে যায়, হ্যাঁ মানুষের মধ্যে শঙ্কা থাকে। তো সেই জায়গাটা থেকে আমাদের এমনিও আপনার প্রাইভেট ক্রেডিট গ্রোথ এখন একটু কম, ঠিক আছে, একটু বোধহয় লাস্ট কোয়ার্টারে বাড়ছে। তো সব মিলিয়ে নির্বাচনের প্রত্যাশা যখন মানুষের মধ্যে আসবে, যখন তফসিল ঘোষণা হবে, তখন কিন্তু মানুষের সাইকোলজিক্যাল শিফটটা হবে যে না, এরপরে হয়তো বাজারটা হয়তো ভালো হবে, বা বাজার নিয়ে হয়তো নতুন সরকারের নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়িত হবে। এটা একটা। আর ওভারঅল ক্যাপিটাল মার্কেট তো টোটালটাই আসলে মানে সাইকোলজির উপরেই চলে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিক ভাই। আমরা প্রোগ্রাম শেষ দিকে চলে এসেছি।
তো যদি কিছু আসলে এরকম কিছু বলার নাই, আমাদের আসলে এই মুহূর্তে একটু ধৈর্য ধরা উচিত যাদের কাছে ভালো শেয়ার আছে, আর যাদের কাছে ফ্রেশ ফান্ড আছে তারা আসলে আমার মনে হয় যে কিছুটা বিনিয়োগ শুরু করতে পারেন। এই থ্যাংক ইউ। দর্শক, আশিক ভাইয়ের কাছ থেকে আমরা আসলে মার্কেট সাইক্লিক্যাল বিভিন্ন টার্নিং পয়েন্ট বা ক্রুশিয়াল পয়েন্টগুলোতে মার্কেট টেকনিশিয়ানদের একটা কল থাকে, তো একটু হতাশার চিত্রটা যে তিনি এখনও যে কনফিডেন্টলি একটা বুলিশ কল তিনি আমাদেরকে দিতে পারেননি। আর বলছিলেন যে একটা এক্সজস্টনের পরে হয়তো একটা টেম্পোরারি অর একটা মডারেট আপওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে, কিন্তু ডাউনওয়ার্ড প্রেশারটাও আসলে খুব কম না। এর কারণ হিসেবে তিনি ইকোনমিক সাইকেলের পাশাপাশি যে রাজনৈতিক অনিশ্চয়তা এগুলোকেও দায়ী করছিলেন। তার কথা হচ্ছে যে বেশ কিছু শেয়ারের নাম তিনি বললেন যেগুলো আসলে খুব লুক্রেটিভ, অনেক দিন ধরেই আসলে বিশ্লেষকরা বলছেন, কিন্তু সেখান থেকে যে খুব ভালো রিটার্ন আসছে হয়তো একদিন আসতেও পারে। তিনি বলছিলেন যে আর কয়েকশো পয়েন্ট ডাউনসাইড আছে। যারা আপনার পোর্টফোলিওতে যদি খারাপ শেয়ার থাকে বা দুর্বল শেয়ার থাকে সেগুলো সুইচ করে ভালো শেয়ারে মুভ করতে পারেন। আর পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের পরে একটা 2 থেকে 3 বছর মেয়াদি একটা ঊর্ধ্বমুখী যাত্রার প্রত্যাশা, এই প্রত্যাশা শেষ হচ্ছে না, তার প্রস্তুতি নিয়ে রাখারই পরামর্শ তার। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।